আবু, তুমি 2 তলা রুমটা ভাড়া দিলে কেন? আমি আমার বন্ধুকে বললাম ওর মামার কাছে দিব, চেনা জানা ছিল, সমস্যা হতো না। যাদের কাছে ভাড়া দিয়েছি তারাও খুব ভালো মানুষ। আর বাসা ভাড়ার চিন্তা বাদ দিয়ে লেখাপড়া মনোযোগ দে। গত বছর অনার্সে ফেল করেছিস, এবার পাস না করতে পারলে 12টা বাজিয়ে দেবো। আমাকে দিয়ে আর পড়াশোনা হবে না আব্বু। আব্বুকে কিছু বলতে না দিয়ে সোজা রুমে এসে দরজা বন্ধ করে বসে থাকি। কোথায় ভাবলাম বন্ধুর মামার কাছে বাসা ভাড়া দিয়ে ওনার মেয়ের সাথে প্রেম করব, আব্বু সব নষ্ট করে দিল। আমি আয়ান খান, আব্বু আলামিন খান। 3 বছর আগে আম্মু মারা যায়। আর লেখাপড়ার কথা জানতে চাহিয়া লজ্জা দিবেন না। রুমে ভালো লাগছে না। রুম থেকে বের হয়ে আব্বুকে বলে বাইরে যাচ্ছি। দরজা দিয়ে বের হই। সিঁড়ি দিয়ে নিচে নামতে গেলে কারোর সাথে ধাক্কা খাই। সামনে থাকা মানুষটার দিকে তাকিয়ে আমি তো পুরাই হা। আমার সামনে একটা পরী দাঁড়িয়ে আছে। আমি এক দৃষ্টিতে তাকিয়ে আছি পরীটার দিকে। এই ছেলে, চোখে দেখতে পাও না? এত সুন্দর পরী যদি সামনে থাকে তাহলে যে কেউ অন্ধ হয়ে যাবে। তুমি তো বড্ড বেয়াদব। বড় আপুদের সাথে কিভাবে কথা বলতে হয় জানো না? আমি আবার কোথায় বেয়াদবি করলাম? আর আপনি আমার কোন জন্মের আপু? নাম কি তোমার? আর কত তলায় থাকো? আমি আয়ান, এই বিল্ডিংটা পুরোটাই আমাদের। আপনার নাম কি? ও, তুমি তাহলে বাড়িওয়ালার ছেলে। আমি রুতবা, আজকে এখানে উঠেছি। আপনি তাহলে নতুন ভাড়াটিয়া? হুম। আচ্ছা, যেখানে যাচ্ছিলে যাও। বলেই রুদ্বা আমাকে পাশ কাটিয়ে চলে যায়। আমি বুকের বাম পাশে হাত দিয়ে দেয়ালের সাথে হেলান দিয়ে রুদ্বার যাওয়ার দিকে তাকিয়ে আসি। সাথে করে আমার মনটা নিয়ে গেল। যে করে হোক এই সিনিয়রকেই আমার বউ করব। আর বাইরে গিয়ে কাজ নেই। রুমে চলে আসি। বেডে শুয়ে রুদ্বার কথা ভাবছি। ফ্যানের দিকে তাকিয়ে আব্বু আমার রুমে এসে আমাকে এমনভাবে আনমনে দেখে বলছে, কি হয়েছে তোর? এমন করে ফ্যানের দিকে তাকিয়েছিস কেন? আই মিন লাভ আব্বু। এক দেখায় মন হারিয়ে ফেলেছি। কি বলছিস এসব? তোর শরীর ঠিক আছে তো? কোথা থেকে পড়ে আবার মাথায় আঘাত পেয়েছিস নাকি? তুমি যাও তো আব্বু, এই বয়সে আমার ফিলিংস বুঝবে না। আমি কি তোর বয়সে ছিলাম না নাকি? আমি এত বড় হয়ে জন্মেছি? আচ্ছা আব্বু, তুমি যখন আম্মুকে প্রথম দেখেছিলে তখন তোমার কি মনে হয়েছিল? কি বলছিস এসব? ইচ্ছে করছে থাপ্পড় দিয়ে দাঁতগুলো ফেলে দেই। আব্বু চলে যায়। আমার মনের কি অবস্থা তুমি বুঝবে না আব্বু। কোলবালির জড়িয়ে ধরে শুয়ে থাকি। রুমে এসে সোফায় বসে আছি। ছোট বোন রুহি আমার পাশে বসে বলে, আপু, আমি এই পড়াটা বুঝতে পারছি না, একটু বুঝিয়ে দিবে? আমি রুহিকে পড়া বুঝিয়ে দিই। রুহি ওর রুমে চলে যায়। কাল থেকে আবার অফিসে যেতে হবে। আমার পরিচয়টা এবার দেওয়া যাক। আমি রুতবা, এমবিএ শেষ করে একটা বেসরকারি প্রতিষ্ঠানে জব করছি। আব্বু, আম্মু, ছোট বোন রুহি আর আমি মিলেই আমাদের পরিবার। আম্মু হাতে করে চা নিয়ে এসে আমার দিকে এগিয়ে দিয়ে বলে, এভাবে আর কতদিন চলবে? এবার বিয়েটা করে নিলে হয় না? বিয়ে তো করবই আম্মু। আমি তো 6 মাসের সময় নিয়েছি। এখনই কেন পাগল হয়ে যাচ্ছ? এত বড় মেয়ে বাসায় থাকলে পাগল না হয়ে কি উপায় আছে? এখনকার ছেলেরা কেমন সেটা তো জানিস। কখন কি করে বসে তার ঠিক আছে? এত ভয় পাওয়ার কিছু নেই আম্মু। কাল আমাকে অফিসে যেতে হবে। একটা প্রজেক্টের ফাইল রেডি করতে হবে। আমাকে বিরক্ত করো না। আম্মু কি বলবে তার অপেক্ষা না করেই রুমে চলে আসি। ফাইল নিয়ে কাজ করতে থাকি। রাতে খাবার খেয়ে হলরুমে এসে বসে আছি। রুদ্বাকে দেখতে ইচ্ছা করছে। রুম থেকে বের হয়ে গেলে আব্বু বলে, এখন আবার কোথায় যাচ্ছিস? তোমার বৌমাকে দেখতে। বৌমা মানে? এই, তুই কোন মেয়ের পেছনে লেগেছিস? আগে সব কিছু ঠিক হোক তখন বলবো। বলেই রুম থেকে বের হয়ে চলে আসি রুদ্বাদের রুমের সামনে। কলিং বেল দিতে ছোট্ট একটা মেয়ে দরজা খুলে। রুদ্বার বোন হবে হয়তো। কে আপনি? কাকে চান? আমি আয়ান, এই বিল্ডিংয়ের মালিকের ছেলে। তোমাদের খোঁজ খবর নিতে আসলাম। বাড়িওয়ালার ছেলে আপনি? কি খবর জানতে চান বলুন। রুহি, কে এসেছে? বাড়িওয়ালার ছেলে আপু। বাড়িওয়ালার ছেলে কি? আমার তো একটা নাম আছে। আমি এই নামেই ডাকবো। দরজার কাছে এসে দেখি আয়ান। রুহিকে ভেতরে যেতে বলি। এই সময় তুমি এখানে? কিছু লাগবে? যা লাগবে তা আপনি দিতে পারবেন না। কি এমন লাগবে তোমার যা আমি দিতে পারবো না? সেটা পরে বলবো। ছাদে যাবেন নাকি? আকাশে অনেক সুন্দর চাঁদ উঠেছে। এত রাতে ছাদে যাব? আচ্ছা চলো ঘুরে আসি ছাদ থেকে। রুদ্বাকে নিয়ে ছাদে চলে আসি। আহা, কতদিনের ইচ্ছে ছিল রাতের আকাশটা দেখবো পাশে একটা সুন্দর মেয়েকে নিয়ে। আর সেই ইচ্ছেটা পূরণ হলো। কিন্তু শালার চাঁদ মামা তো আজকে ওঠেনি। আকাশ মেঘে ঢেকে আছে। তুমি না বললে আকাশে চাঁদ উঠেছে? কোথায় চাঁদ?
একটু আগেই তো দেখলাম, মনে হয় ঘুমিয়ে গেছে। তুমি তো বড্ড ফাজিল। মিথ্যে বলে কেন ছাদে আনলে? ছাদে আসতে ইচ্ছে করছিল, কিন্তু একা বলে ভালো লাগছিল না, তাই আপনাকে নিয়ে আসলাম। সারাদিন কি ফাজদামো করেই কাটে নাকি পড়াশোনাও করো? আমি লেখাপড়া করতাম, এখনও ছাড়িনি, তবে খুব তাড়াতাড়ি ছেড়ে দিব। লেখাপড়া করতে ভালো লাগে না। ফাজলামো করতে ভালো লাগে তাই না? সেটা লাগে। আচ্ছা, আপনি কি করেন? জব করি। আচ্ছা, অনেক রাত হয়ে গেছে, চলো নিচে যাই, আমার কাল অফিস আছে। আর একটু পরে গেলে হয় না? এই পিচ্চি, তোর মতলব কি বলতো? আমি রুদ্বার কথা শুনে চারপাশে তাকাই। কাকে বললো কথাটা? তোকেই বলেছি। আমি ছোটদের তুই করে বলতেই কমফোর্ট ফিল করি। আমি পিচ্ছি? চোখে কি সমস্যা আছে নাকি? চোখের কোনো সমস্যা নেই, তুই আমার 4-5 বছরের ছোট হবি, আর আমার কাছে তুই পিচ্চি। আচ্ছা, আমি পিচ্ছি? আমি হাসতে হাসতে চলে আসতে গেলে আয়ান আমার হাত ধরে বলে, হ্যালো সিনিয়র, আমাকে একা রেখে চলে যাচ্ছ? তুই আমার হাত ধরেছিস কেন? একটা সত্যি কথা বলার জন্য। কি তো সত্যি কথা শুনি? সত্য কথাটা হলো, পরে বলবো। বলেই আমার হাত ছেড়ে চলে যায়। আচ্ছা বদের হাড্ডি তো। আমিও ছাদে না থেকে রুমে চলে আসি। পরের দিন সকালে আমি একটা চিরকুট লিখে সিঁড়ির কাছে অপেক্ষা করছি রুদবার জন্য। রুদবা এসে আমাকে দেখে বলে, এখানে দাঁড়িয়ে আছিস কেন? তোমার জন্য অপেক্ষা করছিলাম। আমি তোর বড়, আমাকে আপনি করে বলবি। আমি তো তুমি করেই বলবো। আচ্ছা, এটা নাও। একটা চিরকুট হাতে ধরিয়ে দিয়ে চলে যায়। চিরকুট খুলে দেখি লেখা, সন্ধ্যায় ছাদে তোমার জন্য অপেক্ষা করব। তুমি না আসলে কিন্তু আমি সারা রাত ছাদেই থাকবো। পাগল ছেলে। আমি চিরকুটটা ব্যাগে রেখেই বাসা থেকে বের হয়ে রিক্সা নিয়ে চলে আসি অফিসে। বাসা থেকে বের হয়ে বন্ধুদের সাথে বেশ কিছু সময় আড্ডা দিয়ে বাসায় চলে আসি। সন্ধ্যায় সাদু রুদবার জন্য অপেক্ষা করছি, কিন্তু ম্যাডামের তো আসার নামই নেই। সাদের দরজা খোলার শব্দ শুনে সেই দিকে তাকিয়ে দেখি রুদবা এসেছে। আমার কাছে এসে বলে, বল, কেন আসতে বলেছিস? তোমার সাথে গল্প করবো তাই। আমি কি তোর গার্লফ্রেন্ড নাকি যে আমার সাথে গল্প করবি? তাহলে গার্লফ্রেন্ড হয়ে যাও। একটু নিচু হতো, কানে কানে একটা কথা বলবো। আমি নিচু হতেই আমার কান টেনে ধরে বলে, এই ফাজিল, আমি তোর গার্লফ্রেন্ড হব কেন? কান ছিঁড়ে যাবে তো, ছাড়ো। ঠিক আছে, ছেড়ে দিলাম, কিন্তু আর এসব বলবি না। তোমার কি মনে হয় আমি মজা করছি? মজা না হলে কি এটা? আমি সিরিয়াস, আই লাভ ইউ। আমি তোর সিনিয়র, কোথায় আপু বলে ডাকবি, তা না বলে এসব বলছিস। দেখো, কথায় কথায় আপু বলতে হবে না। আর সিনিয়র হয়েছে তো কি হয়েছে, ভালোবাসায় সিনিয়র জুনিয়র বলে কোনো কথা নেই। তাছাড়া আমি দেখতে স্মার্ট, তুমি তোমার বান্ধবীদের সামনে আমাকে নিয়ে গর্ব করতে পারবে। এত কিছু ভাবিস কি করে তুই? এমনিই ভাবি। এখন বলো, আমার গার্লফ্রেন্ড হবে? আমার এঙ্গেজমেন্ট হয়ে গেছে, আর 3 মাস পর বিয়ে। আমাকে আর এসব বলবি না। কথা শেষ করে আমার জবাব না শুনে চলে যেতে নিলে আমি বলি, এই যে সিনিয়র, বিয়ে ঠিক হয়েছে মাত্র, বিয়ে এখনো হয়নি। আমি আয়নের কাছে গিয়ে ওর সামনে দাঁড়িয়ে বলি, সেটাও হয়ে যাবে 3 মাস পর। তুই একটা ভালো মেয়ে দেখে বিয়ে করে নে। বিয়ে তো আমি তোমাকেই করব, বিয়ের তারিখ ঠিকই থাকবে, শুধু পাত্র বদলে যাবে। আমি তোমার বর হব, আমি ছাড়া তুমি কারো হবে না। আর একটা কথা, হবু বরকে তুমি করে বলার অভ্যাস করো, নয়তো বিয়ের পর তুই করে বললে লোকে কি বলবে? এতটা কনফিডেন্সে আসে কোথা থেকে? ভালোবাসি তোমাকে, আর আমার ভালোবাসা এতটুকু মিথ্যে নেই। সো আমার হবার জন্য রেডি হয়ে যাও। আর হ্যাঁ, আই লাভ ইউ সিনিয়র। এ ছেলে তো বড্ড পাজি। কিভাবে আই লাভ ইউ বলে চলে গেলে? এটা আস্ত একটা পাগল। আমি হাসতে হাসতেই রুমে চলে আসি। রুমে আসতেই রুহি এসে বলে, আপু, দুলাভাই কল করেছিল, কাল তারা বিয়ের তারিখ দিতে আসছে। বিয়ের তারিখ দিতে আসছে মানে? আম্মু কোথায়? আম্মু তো আব্বুর সাথে তোমার বিয়ের কথা নিয়ে। আমি আব্বু আম্মু রুমে গিয়ে দেখি তারা কিছু নিয়ে কথা বলছে। কিরে, এত সময় কোথায় ছিলি? রোহিত কল করেছিল, কাল বিয়ের তারিখ ঠিক করতে আসছে ওরা। আম্মু, আমি বলেছি না এখন বিয়ে করব না। এত তাড়াহুড়ো করার কি আছে? তাড়াহুড়োর কি আছে? বিয়ে যখন করবি তখন লেট করে লাভ কি? আর তাছাড়া তোর বয়সও হয়ে যাচ্ছে। আমি 3 মাসের আগে বিয়ে করব না, বাস। আর জোরাজুরি করলে আমি এই বিয়েই করব না।
আচ্ছা, এত উত্তেজিত হবার কি আছে? তুই রোহিতের সাথে কথা বল, দেখ রোহিত কি বলে। আমি আর কিছু না বলে রুমে এসে রোহিতকে কল করি। রোহিত বিয়ের কথা বলতেই আমি বলি, এত বিয়ের জন্য পাগল হয়ে গেছো কেন? আমি তোমার থেকে 6 মাসের সময় নিয়েছি, এখনো 3 মাস বাকি। রোহিত বলে আব্বু আম্মু চাইলো এখন বিয়েটা হয়ে যাক। আমার এক কথা, 3 মাসের আগে বিয়ে হবে না। রোহিত ঠিক আছে বলে কল কেটে দেয়। আমি মোবাইল রেখে বেডে শুয়ে পড়ি। রুমে বসে রুদবার জন্য একটা চিরকুট লিখছি। আব্বু রুমে এসে পাশে বসে পড়ে। পড়তে না বসে খাতার পাতা ছিঁড়ে কি লিখছিস? তোমার বৌমার জন্য চিরকুট লিখছি। তোর একটু লজ্জা করে না নিজের বাবার সামনে এসব বলতে? লজ্জা পাবো কেন? তোমার লজ্জার কথা। ছেলে বড় হয়ে গেছে, কোথায় ছেলেকে বিয়ে করাবে তা না করে ছেলেকে বাধা দিচ্ছ। তোকে যে আল্লাহ কোন মাটি দিয়ে বানিয়েছে, একটু লজ্জা শরম নেই তোর? এটা 2022 আব্বু, এখন লজ্জার দিন শেষ। আর তুমি ছাড়া আমার কেউ নেই। তোমার কাছে না বললে কার কাছে বলবো? আচ্ছা, তা মেয়েটা কি শুনি? আমাদের নতুন ভাড়াটিয়ার মেয়ে। রুতবা নামের মেয়েটা? ও তো তোর থেকে বড়। তাতে কি হয়েছে শুনি? আমার ওকে খুব ভালো লাগে। তো যা ইচ্ছে তাই কর, আমি তোকে কখনো তোর কোনো কাজে বাধা দেইনি আর দেবও না। বলে আব্বু চলে যায়। আমি গুগল থেকে সচিন টেন্ডুলকার আর প্রিয়াঙ্কা চোপড়ার ছবি বের করে মোবাইলে রেখে দিই। পরের দিন অফিস থেকে আসার সময় সিঁড়ি দিয়ে ওঠার সময় আয়ান এসে সামনে দাঁড়ায়। এখন আবার কি চাই তোর? তোমার সাথে কথা আছে, ফ্রেশ হয়ে ছাদে আসো। মাত্র অফিস থেকে এসছি, খাবার না খেয়ে তোর কথা শুনতে হবে? ঠিক আছে, তাহলে খাবার খেয়ে ছাদে আসো, আমি অপেক্ষা করছি। ঠিক আছে, আসছি। আমি ছাদে চলে আসি। 1 ঘন্টা পর রুদ্র ছাদে আসে, আমার সামনে এসে বলে, কেন ডেকেছিস বল? আচ্ছা আমাকে তোমার ভালোবাসার সমস্যা কোথায়? আমি কি একা নাকি যে নিজের থেকে সিনিয়র মেয়েকে বিয়ে করতে চেয়েছি নাকি? আয়ান, তুই খুব ভালো ছেলে। আমার আর তোর সম্পর্ক এই সমাজ মানবে না। আর তাছাড়া আমার বিয়ে ঠিক হয়ে আছে। তোমার মোবাইলের হোয়াটসঅ্যাপ নাম্বারটা দাও। নাম্বার দিয়ে কি হবে? আমাকে রাতভর আমাকে বিরক্ত করার জন্য? বিরক্ত করবো না, নাম্বার দাও। আমি আমার নাম্বার দিতেই আয়ান হোয়াটসঅ্যাপে 2টা ছবি দেয়। আমি হোয়াটসঅ্যাপে ঢুকে দেখি সচিন টেন্ডুলকার আর তার সিনিয়র বউ আর প্রিয়াঙ্কা চোপড়ার নিকের ছবি। আমি ছবিগুলো দেখে হেসে দিই। এই ছবি দেওয়ার মানে কি? শচীন তার থেকে সিনিয়র মেয়েকে বিয়ে করেছে, নিকো তার থেকে সিনিয়র মেয়েকে বিয়ে করেছে, তাহলে আমার বেলায় কেন সমস্যা হবে? আমার বিয়ে ঠিক হয়ে আছে, তুই কেন বুঝতে পারছিস না? চলো কাজী অফিসে গিয়ে বিয়ে করে আসি, তারপর বলবো আমি তোমাকে জোর করে বিয়ে করেছি। উফ, পাগল হয়ে গেছিস। আমি কেন তোকে বিয়ে করব? কারণ তুমিও আমাকে ভালোবাসো, আর ওই ছেলেকে তুমি বিয়ে করতে চাও না। শুধু আঙ্কেল আন্টির কথা রাখতে তুমি এই বিয়েতে রাজি হয়েছো। তুই আমাকে আর কখনো এসব বলবি না। রুহি কিন্তু আমাকে সব বলেছে। রুহি তোকে সব বলেছে মানে? সকালে ঘুম থেকে উঠে সিঁড়িতে বসে আছি, দেখি রুহি স্কুল যাচ্ছে। আমি রুহিকে ডাকি, রুহি আমার সামনে এসে বলে, এই বাড়িওয়ালার ছেলে, ডাকছো কেন? আচ্ছা তুমি আমাকে আয়ন ভাইয়া বলে ডাকো না কেন? আমার ইচ্ছে তাই। ডেকেছো কেন বলো? আচ্ছা রুহি, তোমার আপু যার সাথে বিয়ে ঠিক হয়েছে তাকে কি তোমার আপুর পছন্দ? সেটা জেনে তোমার কি লাভ? এই নাও, এখানে 10টা ক্যাডবেরি চকলেট আছে, এবার বলো। ঘুষ দেওয়ার কারণ কি? আপুর সাথে তোমার কিছু আছে নাকি? সেটা পরে বলছি, আগে তুমি আমাকে সব বলো। রোহিত ভাইয়া আপুর বন্ধুর ছেলে আমাদের বাসায় এসে আপুকে দেখে আর তারপর বিয়ের কথা বলে। আপু ওনার বন্ধুর কথা ফেলতে পারেনি, তাই রাজি হয়ে গেছে। কিন্তু আপু রোহিত ভাইয়াকে পছন্দ করে না, আবার আপুকে তাদের কাছেও ছোট করতে চায় না, তাই এই বিয়েতে রাজি হয়েছে। এখন তুমি বলো, এসব তুমি জানতে চাইলে কেন? কারণ আমি তোমার দুলাভাই হব। আচ্ছা তুমি স্কুলে যাও, আর রোজ আমি তোমাকে চকলেট এনে দিব। রুহি তোকে সব বলেছে মানে? বলে দিয়েছে। এই চিরকুটটা নাও, যদি তোমার মনে হয় আমি তোমার যোগ্য তাহলে আসবে, আর না হলে বুঝে নেব তুমি আমাকে চাও না। চিরকুট আমার হাতে দিয়ে চলে যায়। আমি চিরকুট খুলে লেখাটা পড়ি। আমি তোমার জন্য সকাল 10টায় কাজী অফিসের সামনে অপেক্ষা করব। কালকে তোমার সিদ্ধান্তটা বলবে আমাদের বাকিটা পথ একসাথে চলবে নাকি আলাদা। নিচে ঠিকানাটাও লিখে দিয়েছে। কি করব বুঝতে পারছি না। এই কয়দিনে আয়নকে আমিও খুব ভালোবেসে ফেলেছি। আমি কোন দিকে যাব? আব্বু আমাকে কষ্ট দিতেও পারবো না,
আয়ানকে হারালেও কখনো সুখী হতে পারবো না। চিরকুটটা হাতে নিয়ে রুমে চলে আসি। রুতবা, তোর আব্বু আর তোর আঙ্কেল আগামী শুক্রবার তোর আর রোহিতের বিয়ে ঠিক করেছে। তোর আব্বু কথা দিয়ে এসেছে। রোহিত বলেছে বিয়ের পর তুই চাইলে চাকরি করতে পারিস। আব্বুকে ছোট হতে দিব না। আই এম সরি আয়ান, আমি তোমার হতে পারবো না। তোমার হতে গেলে আমার আব্বু সবার কাছে মাথা নিচু করে থাকবে। আমি কিছু না বলে রুমে চলে আসি। পরের দিন সকালে কাজী অফিসের সামনে এসে অপেক্ষা করছি রুতবার জন্য, কিন্তু ও এখনও আসেনি। দেখতে দেখতে দুপুর 12টা বেজে যায়, কিন্তু রুতবা আসেনি। খুব কষ্ট হচ্ছে। এই প্রথম কাউকে মন থেকে চেয়েছি, কিন্তু সে আমার হবে না। মনে আকাশে একরাশ মেঘে জমে আছে, চোখের পানি হয়ে ঝরছে। আমার কষ্ট আকাশটাও কেঁদে ফেলে। ঝুম বৃষ্টি শুরু হয়। কাজী অফিস থেকে হাঁটতে হাঁটতে বাসায় চলে আসি। শরীর বরফের মতো ঠান্ডা হয়ে গেছে। দরজার সামনে এসে কলিং বেল দেই। আব্বু দরজা খুলে আমার এই অবস্থা দেখে বলে, তোর এই অবস্থা কোনো? তোর বৃষ্টিতে ভিজে শরীর খারাপ হয় তুই ভুলে গেছিস? কেন ভিজছিস তুই? আমি কিছু না বলে আব্বুকে জড়িয়ে ধরে কান্না করে দেই। আমাকে কান্না করতে দেখে আব্বু ঘাবড়ে যায়। আয়ন বাবা, কি হয়েছে তোর? তুই কান্না করছিস কেন? আমি হেরে গেছি আব্বু, আমি হেরে গেছি। রুতবা আমাকে ভালোবাসে না, তোমার ছেলের ভালোবাসা হেরে গেছে। আর কিছু বলার আগে আমি সেন্সলেস হয়ে যাই। আব্বু আমাকে ধরে বেডে শুয়ে দিয়ে ভেজা কাপড় খুলে ডক্টরকে কল করে আসতে বলে। অফিসে যেতে ভালো লাগেনি, তাই বসকে কল করে ছুটি নিয়েছি। রুম থেকে বের হয়ে দেখার চেষ্টা করছি আয়ানকে দেখা যায় কিনা। হঠাৎ একজন ডক্টর এসে বলল, আলামিন খানের রুম কয়তলায়? আমি জিজ্ঞেস করলাম কেন? ডক্টর বলে তার ছেলে নাকি খুব অসুস্থ। আমি ডাক্তারকে সাথে নিয়ে আয়ানের ফ্ল্যাটে এসে দেখি আয়ান কাঁপছে। আঙ্কেল পাশে বসে হাত ডলছে। ডাক্তার আয়ানকে দেখে বলে, বৃষ্টিতে ভেজার কারণে এমন হয়েছে, ভয়ের কিছু নেই। ডক্টর কিছু মেডিসিন লিখে দিয়ে যায়। আমি আয়ানকে এই অবস্থায় দেখতে পাচ্ছি না, তাই রুমে চলে আসি। 3 দিন কেটে গেছে, আমি রুম থেকে বের হইনি। রুতবার সাথে দেখাও হয়নি। ওর সামনে যেতে ইচ্ছে করছে না। ও আমার সামনে আসলে আমি নিজেকে সামলাতে পারবো না। এভাবে রুমে বসে সারাক্ষণ থাকবি? বাইরে থেকে ঘুরে আসলে তো পারিস। আমি কিছু না বলে রুম থেকে বের হয়ে দেখি পুরো বাড়ি সাজানো হচ্ছে। সেই দিকে মাথা না ঘেমে নিচে আসতে গেলে রুতবার আম্মু আমাকে দেখে বলে, আরে আয়ান বাবা যে, শুনলাম তুমি নাকি অসুস্থ। এখন কেমন আছো? এখন ভালো আছি আন্টি। বাসা সাজানো হচ্ছে কেন আন্টি? কিছু জানেন নাকি? পরশু আমার বড় মেয়ের বিয়ে, আজ গায়ে হলুদ। তুমি আসবে কিন্তু। ঠিক আছে আন্টি, আসবো। আন্টি আর কিছু বলার আগে আমি বাসা থেকে বের হয়ে যাই। গেটের কাছে এসে ওপরে তাকিয়ে দেখি রুতবা ব্যালকনিতে দাঁড়িয়ে আছে। আমি সেই দিকে থেকে চোখ সরিয়ে দোকানে চলে আসি। নিজের সাথে এই 3 দিন রাত যুদ্ধ করেছি। আমার মন শুধু বারবার বলেছে আয়নের কাছে চলে যেতে। আমার কি করা উচিত? আব্বু আম্মুর সাথে আয়নের কথা শেয়ার করা? কি বলবে তারা? সেটা পরে দেখা যাবে। আমি আব্বু আম্মুর রুমে আসি। তুই এখনো রেডি হসনি কেন? একটু পর আত্মীয় স্বজন আসা শুরু করবে। তোমাদের সাথে একটা কথা বলার ছিল। বল, কি বলবি? আমি এই বিয়েটা করতে পারবো না আম্মু। আমি অন্য একজনকে ভালোবাসি। তুই কাউকে ভালোবাসিস? কই, আমাদের তো কিছু বললি না। তোমাদের কষ্ট দিতে চাইনি, কিন্তু বিশ্বাস করো আম্মু, আমি আর পারছি না। আমি মরে যাব। ছেলেটা কে? আমাদের বাড়িওয়ালার ছেলে আয়ান। পাগল হয়ে গেছিস? আয়ান তোর কত ছোট তুই জানিস না? আব্বু আম্মুকে থামিয়ে দিয়ে বলে, আমার মেয়ে যদি এই বিয়ে করে সুখী না হয়, তবে আমি আমার মেয়েকে এখানে বিয়ে দেব না। সব কিছু আগে আমার মেয়ের সুখ। আমাকে বলে আয়নের কাছে চলে যেতে, আর বিয়ে কালই হবে। আয়নের আব্বুর সাথে কথা বলবে। আমি আব্বুকে জড়িয়ে ধরে কান্না করে দেই। রুম থেকে বের হয়ে আয়নের রুমে এসে দেখি আয়ন নেই। আঙ্কেলকে জিজ্ঞেস করলে আঙ্কেল বলে একটু আগে বাহির থেকে এসে ছাদে চলে গেছে। আমি দৌড়ে ছাদে এসে দেখি আয়ন রেলিংয়ের ধরে আকাশের দিকে তাকিয়ে আছে। আমি ওকে পেছন থেকে জড়িয়ে ধরে কান্না করতে করতে হঠাৎ পিছন থেকে কেউ জড়িয়ে ধরে ভয় পেয়ে যাই। পিছনে তাকিয়ে দেখি রুতবা। তুমি এখানে? একটু পর তো তোমার হলুদের অনুষ্ঠান শুরু হবে। এই বিয়ে হচ্ছে না। বিয়ে হচ্ছে না মানে? কি করে হবে? এই পিচ্চি ছেলেটা যে আমার মন প্রাণ সবকিছু কেড়ে নিয়েছে। কি বললে? আর একবার বলো। আই লাভ ইউ ইডিয়েট। তোমার বাসায় সবাই মানবে তো? আব্বু নিজে বলেছে তোমার কাছে আসতে। বাসায় সবাই রাজি। আব্বু তোমার আব্বুর সাথে কথা বলেছে।
আমি রুদ্বাকে ছাড়িয়ে ওকে আমার দিকে ঘুরিয়ে জড়িয়ে ধরি। রুদ্বা আমাকে জড়িয়ে ধরে কান্না করছে। এই সিনিয়র। হ্যালো সিনিয়র। স্টুপিড। সিনিয়র কি? বউ বলে ডাকে। বউ? তুমি আমার বউ। দুইজন দুজনকে শক্ত করে জড়িয়ে ধরি। ভালোবাসায় কখনো জুনিয়র সিনিয়র মানে না। আর এটা বলে কয়েও হয় না, হয়েই যায়। যেই মানুষটা আপনাকে পাগলের মতো ভালোবাসে কোনো স্বার্থ ছাড়া, লাইফ পার্টনার হিসেবে তাকেই বেছে নিন। সবাইকে ধন্যবাদ এতটা সময় আমাদের সাথে থাকার জন্য। ভালোবাসা অবিরাম।